Dear students, welcome to my channel Fast Matrix with সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের চক্রবিন্যাস সম্পর্কে ধারণা দেব। দেখো, চক্রবিন্যাস বা সার্কুলার পারমুটেশন হচ্ছে যখন কতগুলি বস্তুকে বৃত্তাকারে বা চক্রাকারে সাজানো হয় তখন তাকে চক্রবিন্যাস বা সার্কুলার পারমুটেশন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সার্কুলার পারমুটেশন বা চক্রবিন্যাস শেখার আগে আমরা সারিবিন্যাস কী জিনিস তা জানব। প্রথমে আমি তোমাদেরকে সারিবিন্যাস বা লিনিয়ার পারমুটেশন সম্পর্কে বলবো। দেখো, সারিবিন্যাস হচ্ছে আমরা কতগুলি বস্তু বা ব্যক্তিকে যদি আমরা সারিতে সাজাই তখন সে বিন্যাসটা হবে সারিবিন্যাস। যদি আমরা 6 জন লোককে সারিতে সাজাই, 6 জন লোকের সারিবিন্যাস এটা হবে, দেখো আমরা প্রথমে আমি 6টা স্লট আঁকবো, 1 2 3 4 5 6। 6 জন লোকের আমরা সারিবিন্যাস বের করব। আমি ধরে নিলাম 6 জন লোকের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, ফাবুল। এই 6 জন ব্যক্তিকে আমরা সারিতে সাজাবো। তাহলে আমরা কতভাবে সাজাতে পারি? দেখো, আবুলকে আমি দেখো এই 6টা স্থানে যে কোনো জায়গায় বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, সে তাহলে 6 ভাবে বসতে পারবে। তাহলে আবুলের বিন্যাস সংখ্যা হচ্ছে 6, সে 6 ভাবে বসতে পারতেছে। আমি ধরে নিলাম আবুল এখানে বসলো। এরপরে দেখো, আমি বাবুলকে কতভাবে বসাতে পারতেছি, আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, তাহলে বাবুলকে এই 5টা জায়গার যে কোনো জায়গায় বসাতে পারি। তাহলে বাবুল মনে করো এই 5টা সিটের যে কোনো জায়গায় 5 ভাবে বসতে পারে। তাহলে এখানে আমরা 5 লিখব। আমি ধরে নিলাম বাবুল এখানে বসলো। এরপরে আমরা কাবুলকে বসাবো। দেখো, কাবুল এই 4টা সিটের যে কোনো জায়গায় বসতে পারে, তাহলে কাবুল 4 ভাবে বসতে পারে। আমি ধরে নিলাম কাবুল এখানে বসলো। এরপরে আমরা ডাবুলকে বসাবো। ডাবুল এই 3টা সিটের যে কোনো এক জায়গায় 3 ভাবে বসতে পারে। তাহলে আমি ধরো এখানে ডাবুলকে বসাই দিলাম। এরপরে আমরা ইবুলকে বসাবো। ইবুল এই 2টা সিটের যে কোনো জায়গায় বসতে পারে 2 ভাবে। তাহলে এখানে আমরা 2 লিখবো। ধরো ইবুলকে আমি বসাই দিলাম। এরপরে দেখো, ফাবুলকে আমি একটা সিট আছে একভাবেই বসাতে পারি এখানে। ধরো এখানে ফাবুল বসলো। তাহলে দেখো এই 6 জন লোকের সারিবিন্যাস এটা হলো, দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা মোট বিন্যাস পেয়ে যাব 6 × 5 × 4 × 3 × 2 × 1। তার মানে এটাকে আমরা লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 6 জন লোকের সারিবিন্যাস হলো 6 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সার্কুলার পারমুটেশন শিখব। দেখো, সার্কুলার পারমুটেশন হলো আমরা একটা বৃত্তের চারদিকে সাজাবো। আমরা একইভাবে এই 6 জন লোকের চক্রবিন্যাস বের করব। চক্রবিন্যাস, দেখো এই 6 জন লোককে আমরা চক্রাকারে সাজাবো। দেখো আমি এরকম একটা বৃত্ত আঁকলাম। তো ধরে নাও এখানে আমরা 6টা চেয়ার আছে। ধরে নাও এই বৃত্তের 6টা চেয়ার আছে, আমরা 6 জন লোককে বৃত্তাকারে সাজাবো। তো এখানে দেখো আগের মতোই আমি এই 6 জনকেই বৃত্তাকারে সাজাবো। দেখো আমি প্রথমে আবুলকে বসাবো। দেখো আবুল কতভাবে বসতে পারে,
তো আবুল দেখো এখানে 6 ভাবে বসতে পারছিল। তো এখানে কি আবুল 6 ভাবে বসতে পারবে? দেখো আবুলকে যদি আমি এখানে বসাই, সে কি দেখতেছে? সে দেখতেছে তার সামনে 3টা চেয়ার খালি আছে, তার ডান পাশে একটা চেয়ার খালি, বাম পাশে একটা চেয়ার খালি। আবার যদি আমি আবুলকে এখানে বসাই, সে দেখো দেখতেছে তার ডান পাশে একটা চেয়ার খালি, বাম পাশে একটা চেয়ার খালি, আর সামনে 3টা চেয়ার খালি। সে কিন্তু একই জিনিস দেখতেছে। আবার যদি আমি আবুলকে এখানে বসাই, সে আগের মতোই দেখো তার দেখতেছে সামনে 3টা চেয়ার খালি, ডান পাশের চেয়ারটা খালি, বাম পাশের চেয়ারটা খালি। আমি আবুলকে যেখানেই বসাই সে সবসময় একই জিনিস দেখতেছে যে তার সামনে 3টা চেয়ার খালি, তার ডান পাশের চেয়ারটা খালি, বাম পাশের চেয়ারটা খালি। সে সবসময় একই জিনিস দেখতেছে। তো এখানে কিন্তু দেখো সারি বিন্যাসের ক্ষেত্রে আবুল কিন্তু একই জিনিস দেখে নাই। দেখো আবুলকে যদি আমি এখানে যখন বসালাম, সে দেখতেছে তার ডান পাশের 5টা চেয়ার খালি। আবুলকে যদি আমি এখানে বসাই, সে দেখতেছে তার ডান পাশের 4টা চেয়ার খালি, বাম পাশে একটা চেয়ার খালি। আবার আবুলকে যদি আমি এখানে বসাই, সে দেখতেছে তার ডান পাশের 2টা চেয়ার খালি, বাম পাশের 3টা চেয়ার খালি। সে কিন্তু এখানে ভিন্ন ভিন্ন জিনিস দেখতেছে, আর এখানে কিন্তু সে একই জিনিস দেখতেছে। তো এই জন্য আমরা ধরো শুরুতে আমি যখন আবুলকে বসাবো, আবুলকে আমি যেখানেই বসাই না কেন তার বিন্যাস সংখ্যা কিন্তু 1 হবে। আমি আবুলকে যেখানেই বসাই আবুলের বিন্যাস সংখ্যা হবে 1, অর্থাৎ সে একভাবে বসতে পারে। আমি আবুলকে এখানে বসিয়ে দিলাম। এরপর আমি বাবুলকে বসাবো। দেখো আমি যদি বাবুলকে এখানে বসাই, সে দেখতেছে তার বাম পাশে আবুল বসে আছে, ডান পাশের চেয়ারটা খালি, আর সামনের 3টে চেয়ার খালি। আবার যদি দেখো আমি যদি বাবুলকে এখানে বসাই, সে এবার দেখতেছে সে তার ডান পাশের চেয়ারে আবুল বসে আছে, বাম পাশের চেয়ারটা খালি, আর ডান পাশে তার সামনের 3টা চেয়ার খালি। সে কিন্তু এবার ভিন্ন জিনিস দেখতেছে। এবার দেখতেছে ডান পাশে আবুল, আগেরবার কিন্তু বাম পাশে আবুল ছিল। তো এখন থেকে সে কিন্তু ভিন্ন জিনিস দেখতেছে। আমি যদি তাকে বাবুলকে এখানে বসাই, সে কিন্তু এখান থেকেও ভিন্ন জিনিস দেখতেছে। আগের মতো আগে যে 2টা জিনিস দেখছে সেটা কিন্তু দেখতেছে না। সে এবার তার সরাসরি সামনে আবুলকে দেখতেছে, আর বাকি সবগুলো চেয়ার খালি দেখতেছে। দেখো বাবুলকে আমি যেখানেই বসাই সে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস দেখতেছে। তাহলে বাবুলকে আমি এই 5টা চেয়ারে যে কোনো একটাতে 5 ভাবে বসাতে পারি। তাহলে বাবুলের বিন্যাস সংখ্যা হবে 5। তাহলে ধরো আমি বাবুলকে এখানে বসিয়ে দিলাম। এরপর একইভাবে আমরা বাবুলের মতো কাবুলকে বসাতে পারি। দেখো কাবুলকে যদি আমি এই 4টা চেয়ারে বসাই, সে ভিন্ন ভিন্ন জিনিস দেখবে। তাহলে কাবুলকে বসানোর উপায় হবে 4। ধরো আমি কাবুলকে এখানে বসিয়ে দিলাম। এরপরে 3টে চেয়ারে যে কোনো একটাতে আমি ডাবুলকে 3 ভাবে বসিয়ে দিতে পারি। তাহলে ডাবুলকে আমি 3 ভাবে বসাতে পারি। ধরো আমি এখানে ডাবুলকে কোনো একটা চেয়ারে বসিয়ে দিলাম। এরপর আমি আগের মতোই ইবুলকে বসাবো। ইবুলকে আমি 2টা চেয়ারের যে কোনো একটাতে 2 ভাবে বসাতে পারি। তাহলে এখানে হবে 2। এরপর আমাদের বাকি থাকে ফাবুল। একটা চেয়ার খালি আছে, আমি ফাবুলকে এখানে বসিয়ে দেব। তাহলে এখানে ইবুল, এখানে ফাবুল। দেখো আমি এরকমভাবে বসাতে পারি। তাহলে এবার আমি মোট বিন্যাস পাবো। যদি এই 6টা গুণ করি, অর্থাৎ এখানে আমাদের মোট বিন্যাস আসবে 1 × 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ এখানে আমরা এই 5টা মিলে 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 1 × 5 ফ্যাক্টরিয়াল, তার মানে এটাকে আমরা লিখতে পারি 5 ফ্যাক্টরিয়াল। দেখো এখানে যেহেতু 6 জন লোক ছিল, 6 জন লোকের চক্রবিন্যাস, তাহলে আমরা এই 6টা মিলানোর জন্য এখানে আমি 5কে লিখব 6 - 1 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা 6 জন লোকের চক্রবিন্যাস লিখতে পারি 6 - 1 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল। আর আমাদের এখানে দেখো 6 জন লোকের সারিবিন্যাস, এটা আসছে আমাদের 6 ফ্যাক্টরিয়াল। দেখো তাহলে চক্রবিন্যাসের ক্ষেত্রে এখানে 1 মাইনাস করতে হয়। তো কেন মাইনাস করতে হয়? কারণ এখানে আমি প্রথম ব্যক্তিকে যখন বসাই 6 ভাবে বসাতে পারি, কিন্তু চক্রবিন্যাসে আমি প্রথম ব্যক্তিকে 1 ভাবে বসাতে পারি। তো এই জন্য আমরা সবসময় ধরে নেই যে চক্রবিন্যাসের ক্ষেত্রে একজনকে স্থির রাখতে হয়।
অর্থাৎ প্রথম জনকে আমি বসালে এর বিন্যাস সংখ্যা 1 হবে আর কি। এই জন্য আমরা কোনো স্থির বস্তুকে বিন্যাস করলে 1ই হবে, কারণ সে কোনো একভাবে বসে আছে। তো এই জন্য আমরা স্থির ধরে নেই, অর্থাৎ ওইটার বিন্যাস সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ প্রথম যে ব্যক্তিকে আমরা চক্রাকারে বসাবো তার বিন্যাস সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ সে একভাবে বসতে পারে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট n সংখ্যক বস্তুর জন্য সূত্রটা লিখতে পারি। তাহলে আমরা লিখব যে n সংখ্যক ব্যক্তিকে চক্রাকারে সাজানোর উপায় সমান n-1 ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক ব্যক্তিকে চক্রাকারে সাজানোর উপায় n-1 ফ্যাক্টোরিয়াল, অথবা n সংখ্যক ভিন্ন বস্তুর চক্রাকার বিন্যাস সংখ্যা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি বলি যে 5 জন ছাত্রকে কতভাবে বৃত্তাকারে দাঁড় করাতে পারি, তাহলে 5 জন ছাত্রকে বৃত্তাকারে দাঁড় করানোর উপায় হচ্ছে 5-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 জন ছাত্রকে আমরা বৃত্তাকারে দাঁড় করাতে পারি 4 ফ্যাক্টোরিয়াল উপায়, অর্থাৎ 5-1 ফ্যাক্টোরিয়াল। এরপরে আমরা যদি বলি যে 7 জন মেয়ে বৃত্তাকারে নাচবে, তারা কতভাবে নাচতে পারে, তাহলে 7 জন মেয়ের বৃত্তাকারে নাচার উপায় সমান 7-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তো একইভাবে আমরা এই সূত্র দিয়ে চক্রবিন্যাসের ম্যাথগুলো সলভ করতে পারবো। তাহলে তোমরা এই সূত্রটা লিখে নাও যে n সংখ্যক ব্যক্তিকে চক্রাকারে সাজানোর উপায় n-1 ফ্যাক্টোরিয়াল, অথবা n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর চক্রাকার বিন্যাস সংখ্যা n-1 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রটা লিখে নাও। ডিয়ার স্টুডেন্টস, আমি একটা প্রবলেম সলভ করব। দেখো এখানে দেওয়া আছে যে 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞানের ছাত্র ও 5 জন কলা বিভাগের ছাত্র কত রকমে একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারে। দেখো এখানে দুইটা গ্রুপের স্টুডেন্ট সংখ্যাই সমান, 5 জন কলা বিভাগের ছাত্র আর 5 জন বিজ্ঞানের ছাত্র। যেহেতু বলা আছে যে 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে, যেহেতু কলা বিভাগের 2 জন ছাত্র পাশাপাশি বসবে না, তোমরা মনে করবা এদের মধ্যে ঝগড়া হয়েছে, এরা 2 জন পাশাপাশি বসবে না। তাহলে আমরা এই কলা বিভাগের স্টুডেন্টদের পরে বসাবো। প্রথমে আমরা সায়েন্সের স্টুডেন্টদের বসাবো, বসানোর পরে যে তাদের মাঝখানে যে খালি জায়গাগুলো থাকবে সেই খালি জায়গাগুলোতে আমরা এই কলা বিভাগের স্টুডেন্টগুলোকে বসাবো। তোমরা দেখো এই যেহেতু গোল টেবিলের পাশে বসবে, তোমরা এখানে দেখো যে 5টা মনে করো চেয়ার আছে, 1 2 3 4। আমি ধরে নিলাম যে আমরা প্রথমে বিজ্ঞানের 5 জন ছাত্রকে আমরা গোল টেবিলে বসাবো। দেখো বিজ্ঞানের 5 জন ছাত্রকে আমরা গোল টেবিলে বসাতে পারি, যেহেতু এটা চক্রাকার বিন্যাস। তাহলে আমরা বিজ্ঞানের 5 জন ছাত্রকে আমরা বসাতে পারি যে 5-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ধরে নাও যে সায়েন্স 1, সায়েন্স 2, সায়েন্স 3, সায়েন্স 4, সায়েন্স 5। এই সায়েন্সের 5 জন স্টুডেন্টকে আমরা 5-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসাতে পারি, কারণ প্রথম জনের বিন্যাস সংখ্যা হবে 1, সে যেভাবেই বসুক না কেন সে একভাবে বসতে পারে। আর বাকি 4 জনের বিন্যাস হচ্ছে 5-1 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। এই সায়েন্সের 5 জন স্টুডেন্টকে বসানোর পর তাদের মাঝখানে যে খালি জায়গাগুলো আছে, যেমন 1 2 3 4 5, এই খালি জায়গাগুলোতে আমরা
কলা বিভাগের স্টুডেন্টগুলো বসিয়ে দেব। তাহলেই কলা বিভাগের 2 জন স্টুডেন্ট পাশাপাশি বসলো না। তাহলে আমরা এই সায়েন্সের 5 জন ছাত্রের মাঝে যে 5টা ফাঁকা স্থান আছে, দেখো তোমরা 5 জন ছাত্রের মাঝে 5টা ফাঁকা স্থান আছে, আমরা এই 5টা ফাঁকা স্থান 5 জন কলা বিভাগের ছাত্র দ্বারা পূরণ করব। তাহলে 5টা ফাঁকা স্থান আমি 5 জন কলা বিভাগের ছাত্র দ্বারা পূরণ করতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় বিন্যাস। নির্ণেয় বিন্যাস হচ্ছে আমাদের 5 - 1 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ডিয়ার স্টুডেন্ট, এটার অ্যান্সার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তোমরা এটা লিখে নাও। ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে দেওয়া আছে 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 8 জন বিজ্ঞানের ছাত্র ও 5 জন কলা বিভাগের ছাত্র কত রকমে একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারে। তো এই ক্ষেত্রেও দেখো, যেহেতু 2 জন কলা বিভাগের ছাত্র একত্রে বসবে না, তাহলে এদেরকে আমরা পরে বসাবো। এই ক্ষেত্রে দেখো গ্রুপে ছাত্র সংখ্যা কিন্তু সমান না। তাহলে গ্রুপে যখন ছাত্র সংখ্যা সমান থাকবে না, তো বেশি ছাত্র যাদের তাদেরকে আগে সাজাতে হবে, অথবা যারা একত্রে বসবে না তাদেরকে আমরা পরে বসিয়ে দিব। দেখো এখানে বিজ্ঞানের ছাত্র আছে 8 জন, তাহলে আমরা প্রথমে বিজ্ঞানের 8 জন ছাত্রকে সাজাবো। দেখো আমরা এরকমভাবে বৃত্তাকারে সাজাতে পারি। দেখো 8টা মনে করো চেয়ার আছে, 1 2 3 4 5 6 7। দেখো আমরা 8 জন বিজ্ঞানের ছাত্রকে বসাতে পারি। এখানে মনে করো সায়েন্স 1, সায়েন্স 2, সায়েন্স 3, সায়েন্স 4, সায়েন্স 5, সায়েন্স 6, সায়েন্স 7, সায়েন্স 8। দেখো 8 জন বিজ্ঞানের ছাত্রকে আমরা, যেহেতু এটা চক্রবিন্যাস, তাহলে আমরা এটা বসাতে পারি 8 - 1 ফ্যাক্টোরিয়াল উপায়। এরপর দেখো 8 জন বিজ্ঞানের ছাত্রের মধ্যে এখানে ফাঁকা স্থান আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখো 8 জন বিজ্ঞানের ছাত্রের মাঝে 8টা ফাঁকা স্থান আছে। এই 8টা ফাঁকা স্থানে আমরা 5 জন কলা বিভাগের ছাত্র বসিয়ে দিব। তাহলে আমরা 8টা ফাঁকা স্থানে 5 জন কলা বিভাগের ছাত্র বসাতে পারি 8 পারমুটেশন 5 উপায়। তাহলে আমাদের এটাই হবে নির্ণেয় বিন্যাস সংখ্যা। নির্ণেয় বিন্যাস হচ্ছে তাহলে এটা, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 পারমুটেশন 5। এটাই হবে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে টেরোরিজম শব্দের অক্ষরগুলিকে কতভাবে বৃত্তাকারে সাজানো যায়। দেখো এই টেরোরিজম শব্দটিতে দেখো মোট 9টা লেটার আছে, এর মধ্যে আবার 3টে লেটার সেম। যেহেতু এটা বলছে বৃত্তাকারে সাজানো যায়, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান, এখানে টোটাল 9টা লেটার আছে, যেহেতু এটা বৃত্তাকার বিন্যাস, তাহলে এখানে আমরা লিখব যে 9 - 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড। দেখো এখানে 3টা আর আছে, যেহেতু এক জাতীয় লেটার থাকলে আমরা সবসময় ভাগ করে দিই, তাহলে আমরা 3টা আরের জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। তার মানে আমরা এটা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হবে এই ম্যাথটার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আরেকটা জিনিস মনে রাখবা যে চক্রে বিশেষ ব্যক্তির অবস্থান নির্দিষ্ট রেখে n সংখ্যক ব্যক্তিকে চক্রাকারে সাজানোর উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এই ক্ষেত্রে 1 মাইনাস করতে হয় না, কারণ তোমরা দেখো এরকম যদি প্রবলেম থাকে যে একটা প্রতিষ্ঠানের 10 জন ডিরেক্টরস মিটিংয়ের সময় তাদের চেয়ারম্যানের আসনটি নির্দিষ্ট রেখে কত রকমে একটি গোল টেবিলের চারপাশে বসে
মিটিং করতে পারে। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো 10 জন ডিরেক্টরস তাদের চেয়ারম্যানের তো আসন তো ফিক্সড, চেয়ারম্যান যেখানে বসে সে প্রতিদিন তো এক জায়গায় বসে, চেয়ারম্যানের আসনটা ফিক্সড। চেয়ারম্যানের আসন ফিক্সড থাকায় এই ক্ষেত্রে 10 জন ডিরেক্টরস তোমার এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় বসবে। তাহলে এই ক্ষেত্রে 1 মাইনাস করতে হবে না। তাহলে একটা প্রতিষ্ঠানের 10 জন ডিরেক্টরস তাদের চেয়ারম্যানের আসনটি নির্দিষ্ট রেখে গোল টেবিলের চারপাশে মিটিং করতে পারে ফ্যাক্টোরিয়াল 10 উপায়ে। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে 10 ফ্যাক্টোরিয়াল, 1 আর মাইনাস করতে হবে না। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা মনে রাখবা। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আরেকটা সূত্র পড়াবো, সেটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন মুক্তা দ্বারা মালা গঠনের উপায় হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2। যখন আমরা মালা গঠন করব সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ জড়বস্তুর বিন্যাসকে উল্টানো যায়। তার মানে যখন আমরা মুক্তা দিয়ে মালা গঠন করব অথবা ফুল দিয়ে মালা গঠন করব সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। দেখো আমাদের যদি এরকম প্রবলেমগুলি থাকে যে 12টি ভিন্ন ভিন্ন মুক্তা দ্বারা কতভাবে মালা গঠন করা যায়, বা 12টি ভিন্ন ভিন্ন মুক্তা দ্বারা মালা গঠনের উপায় সমান 12-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2, তার মানে 11 ফ্যাক্টোরিয়াল বাই 2। আমাদেরকে যদি বলা হয় যে একই রকমভাবে যে 6টি ভিন্ন ভিন্ন মুক্তা দ্বারা মালা গঠনের উপায় কত, তাহলে আমরা লিখব যে 6-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে আমরা মুক্তা দ্বারা যখন মালা অথবা হার গঠন করব অথবা পুঁথি দিয়ে মালা অথবা হার গঠন করব সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2। এক্ষেত্রে কেন 2 দিয়ে ভাগ করতে হয় আমি তোমাদেরকে বলতেছি। তোমরা মনে করো যে একটা মালা গঠন করতে মনে করো 6টা পুঁথি আছে, 1 2 3 4 5 6। দেখো পুঁথিগুলো মনে করো ভিন্ন ভিন্ন কালারের, একটা মনে করো রেড, একটা হোয়াইট, একটা ব্লু, একটা ভায়োলেট, একটা গ্রিন, আর একটা হচ্ছে ইয়েলো। দেখো এই 6টা ভিন্ন ভিন্ন পুঁথি দ্বারা যে মালাটা গঠন করা হয়েছে এটা মনে করো কোনো একজনে মালাটা গলায় পরে আছে। আমরা যদি এই মালাটাকে যদি ধরে উল্টিয়ে দেই সেক্ষেত্রে দেখো আমাদের বিন্যাসটা হবে এরকম। এখানে আগের মতো 1 2 3 4 5 6, অর্থাৎ এটাকে যদি আমরা উল্টিয়ে দেই সেক্ষেত্রে আমাদের এরকম হবে। এখানে আসবে রেড, এখানে আসবে হোয়াইট, এখানে আসবে ব্লু, এখানে আসবে ভায়োলেট, এখানে গ্রিন, এখানে আসবে ইয়েলো। দেখো আমরা এই পুঁথিগুলোকে যদি এন্টি ক্লকওয়াইজ নেই সেক্ষেত্রে দেখো পুঁথিগুলোর অবস্থান ইয়েলো, গ্রিন, ভায়োলেট, ব্লু, হোয়াইট, রেড। এটা হচ্ছে আমি যদি এন্টি ক্লকওয়াইজ নেই। আবার যদি আমি এই পুঁথিগুলা ক্লকওয়াইজ চিন্তা করি সেক্ষেত্রে দেখো একই রকম আছে। এখানে যেরকম ছিল ইয়েলোর পরে গ্রিন, ইয়েলোর পরে গ্রিন, গ্রিনের পরে ভায়োলেট, ভায়োলেটের পরে ব্লু, ব্লুর পরে হোয়াইট, হোয়াইটের পরে রেড। তাহলে দেখো যদি চক্রাকারে এই মুক্তা দ্বারা মালা গঠনের ক্ষেত্রে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ একই জিনিস পাওয়া যায় সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা একই হয়, দুইটাই একই বিন্যাস। ঘড়ি কাঁটার দিকে এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে দুইটা একই বিন্যাস। তো এই জন্য যেহেতু আমরা সেম বিন্যাস পাচ্ছি এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তোমরা সবসময় মনে রাখবা যে জড়বস্তুর বিন্যাস অর্থাৎ
মুক্তা বা পুঁথি দিয়ে যখন আমরা মালা বা হার গঠন করব, সেই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব n-1 ফ্যাক্টরিয়াল ডিভাইড 2। যতগুলা মুক্তা অথবা পুঁথি থাকবে তো তত থেকে আমরা 1 মাইনাস করবো। যেহেতু 6টা মুক্তা দ্বারা মালা গঠন করতে বলছে, তাহলে আমরা লিখবো যে 6 - 1 ফ্যাক্টরিয়াল ডিভাইড 2, অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড 2। এতগুলো উপায় আছে আমাদের একটা মালা গঠনের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা লিখে নাও। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটা পতাকার অঙ্ক করব। দেখো এখানে লেখা আছে একজন লোকের 6টি পতাকা আছে, যার মধ্যে 1টি সবুজ, 2টি সাদা এবং 3টি হলুদ। তিনি একসাথে 6টি পতাকা আর 2 নম্বরে আছে 5টি পতাকা ব্যবহার করে কয়টি বিভিন্ন সংকেত দিতে পারবেন। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা মনে রাখবা যে বিভিন্ন সংকেত দিতে পারবেন যখন এই কথা বলা থাকবে তখন বিন্যাস করতে হবে। তোমরা আরেকটা জিনিস জেনে রাখো যে বিন্যাস সংক্রান্ত সমস্যা চেনার উপায় আমরা 5.2-তে সমাবেশ করব। তোমরা অনেকেই বুঝতে পারো না যে কখন আমরা বিন্যাস করব, কখন সমাবেশ করব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই জিনিসটা একটু লিখে রাখো যে বিন্যাস সংক্রান্ত সমস্যায় এই কথাগুলো উল্লেখ থাকবে যে সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন, সংকেত তৈরি, মালা তৈরি, বাক্সে চিঠি ফেলা, ভোট দেওয়ার উপায়, খেলার ফলাফল, এই সমস্ত কথা যদি উল্লেখ থাকে তাহলে তোমরা মনে করবা যে এগুলো হচ্ছে বিন্যাসের অঙ্ক। তোমরা এটা লিখে নাও। দেখো আমরা এখানে 2টা প্রবলেম আছে। আমি প্রথম 1 নম্বরটা সমাধান করব। তো এখানে আমাদের বলা আছে যে তিনি 6টা পতাকা একসাথে ব্যবহার করবে। তার মানে 6টি পতাকার বিন্যাস সংখ্যা। দেখো বিন্যাস সংখ্যা মানে সংকেত সংখ্যা। এখানে আমাদের টোটাল আছে 6টা, উপরে আমরা 6টা লিখবো, 6 ফ্যাক্টরি লিখবো। এখানে দেখো রিপিটেশন আছে কিনা, অর্থাৎ এক জাতীয় আছে কিনা। দেখো আমাদের এই 6টা পতাকার মধ্যে একটা সবুজ, 2টা সাদা আছে। যেহেতু 2টা একই রকম, আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব ইনটু। এখানে দেখো 3টা হলুদ আছে, তাহলে আমরা 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। তাহলে এটাই হচ্ছে আমাদের 6টা পতাকার সংকেত সংখ্যা। এরপরে আমরা 2 নম্বরটা সলভ করব। এখানে বলছে যে 5টা পতাকা একসাথে নিয়ে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবেন। তাহলে আমরা এই 6টা পতাকা থেকে আগে 5টা পতাকা নির্বাচন করব। তাহলে আমরা লিখব যে 5টি পতাকার সম্ভাব্য নির্বাচন নিম্নরূপ। দেখো আমাদের এখানে পতাকা আছে, সাদা পতাকা আছে, আমাদের প্রথমে আছে সবুজ। তাহলে আমরা সবুজটা লিখি। সবুজ পতাকা আছে একটা, এরপরে আছে সাদা আছে 2টা, এরপরে হলুদ আছে 3টে। দেখো আমরা এই 6টা পতাকা থেকে আমরা 5টা পতাকা সিলেক্ট করব। আমি দেখো একটা সবুজ নিতে পারি, আবার এখান থেকে আমি 2টা সাদা নিতে পারি, 2টা হলুদ নিতে পারি। দেখো এখানে 5টা হয়েছে, একটা সবুজ, 2টা সাদা আর 2টা হলুদ। দেখো 4 আর 5টা হয়েছে। আমি আবার ইচ্ছা করলে একটা সবুজ নিতে পারি, একটা সাদা নিতে পারি, আবার 3টা হলুদ নিতে পারি। দেখো আবার আমি ইচ্ছা করলে একটা সবুজও নিলাম না, আমি 2টা সাদা নিলাম আর 3টা হলুদ নিলাম। দেখো আমি এই 3টা ক্ষেত্রেই আমি বিন্যাস সংখ্যা বের করব। দেখো আমি 3ভাবে নির্বাচন করতে পারি, আর অন্য কোনোভাবে আমি 5টা পতাকা নিতে পারতেছি না। তো এটা আমি এ দিয়ে রাখলাম, এটা বি, এটা সি দিয়ে রাখলাম। এখন সংকেত সংখ্যা নির্ণয় করব। সংকেত সংখ্যা বা বিন্যাস সংখ্যা। দেখো এর ক্ষেত্রে বিন্যাস হবে, এখানে আমরা 5টা পতাকা নিতেছি, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড এই 5টা পতাকার মধ্যে দেখো 2টা সাদা আর 2টা হলুদ। তাহলে আমরা এখানে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব।
দেখো 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120, 120কে আমরা 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2, 2 × 2 4, 120কে আমরা 4 দিয়ে ভাগ করলে এখানে আসবে 30। এরপরে দেখো এটা আমরা এর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা পেলাম। এরপরে আমরা বি এর ক্ষেত্রে বিন্যাস সংখ্যা বের করব। দেখো এখানে আমরা পাঁচটা, মোট পাঁচটা, এখানে দেখো তিনটা আছে হলুদ, তাহলে আমরা 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। দেখো 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120 আর 3 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 6, 120কে আমরা 6 দিয়ে ভাগ করলে এখানে আসবে 20। এরপরে দেখো আমরা সি এর ক্ষেত্রে বিন্যাস বের করব। দেখো এই ক্ষেত্রে আমাদের টোটাল পতাকা আছে পাঁচটা, এই পাঁচটার মধ্যে দেখো আমার দুইটা আছে সাদা আর তিনটা আছে হলুদ। তাহলে দেখো আমরা 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120, 3 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 6 আর 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2, 6 × 2 12। আমরা 120কে যদি 12 দিয়ে ভাগ করি দেন আমরা 10 লিখতে পারি। তাহলে দেখো আমি এর ক্ষেত্রে সংকেত সংখ্যা 30 পাই, বি এর ক্ষেত্রে সংকেত সংখ্যা 20 পাই, অথবা সি এর ক্ষেত্রে সংকেত সংখ্যা আমি 10 পাই। তাহলে আমি লিখতে পারি মোট সংকেত সংখ্যা সমান 30 + 20 + 10, তার মানে এটা অ্যান্সার হবে 60। কারণ আমি সিলেকশনটা এর মতো করতে পারি, অথবা বি এর মতো করতে পারি, অথবা সি এর মতো করতে পারি। তোমরা জানো বিন্যাসে যদি অথবা আসে তখন যোগ করতে হয়, আর এবং আসলে গুণ করতে হয়। তাহলে দেখো আমি এই ক্ষেত্রে আমি মোট সংকেত সংখ্যা পেলাম 60টি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।